শাহবাজ একজন অটো চালক ছিল এবং সেভাবেই তার জীবন কাটাত। একদিন সে অটো নিয়ে কোথাও যাচ্ছিল। হঠাৎ ট্রাফিক পুলিশ তাকে থামিয়ে বলল, আপনি ট্রাফিকের নিয়ম ভেঙেছেন, আপনাকে জরিমানা দিতে হবে। শাহবাজ অবাক হয়ে জিজ্ঞাসা করল, আমি কোন নিয়ম ভেঙেছি? পুলিশরা উত্তর দিল, হয় জরিমানা দিন, নয়তো আমাদের সাথে থানায় চলুন। থানার নাম শুনে শাহবাজের মনে আশার আলো দেখা দিল। সে বলল, আমি জরিমানা দেব না, আমাকে থানায় নিয়ে চলুন। তার স্ত্রী কবিতার 2 দিন আগেই সেই থানায় পোস্টিং হয়েছিল। শাহবাজ তার স্ত্রীকে অটো চালিয়ে লেখাপড়া করিয়েছিল এবং তাকে এমন একজন যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলেছিল যে সে ইন্সপেক্টর হতে পেরেছিল। তার বিশ্বাস ছিল যে কবিতা তাকে সাহায্য করবে এবং পুলিশদের জিজ্ঞাসা করবে যে সে কী নিয়ম ভেঙেছে। থানায় পৌঁছে শাহবাজকে একটা চেয়ারে বসানো হলো। ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর কবিতা ফোনে কাউকে বকাবকি করছিল। আমার নামের অপব্যবহার করবেন না, আমি এই পদ কঠোর পরিশ্রম করে পেয়েছি, ভবিষ্যতে আমার কাছ থেকে এমনটা আশা করবেন না। এরপর সে বাইরে এসে একজন পুলিশকে জিজ্ঞাসা করল, একে কেন ধরেছ? পুলিশ উত্তর দিল, সেই ট্রাফিকের নিয়ম ভেঙেছে এবং জরিমানা দিতে রাজি হচ্ছে না। শাহবাজ আশার চোখে কবিতার দিকে তাকালো, কিন্তু কবিতা কঠোর স্বরে বলল, যদি সে জরিমানা না দেয় তাহলে ওর অটো বাজেয়াপ্ত করো এবং একে এখান থেকে তাড়িয়ে দাও। শাহবাজ এ কথা শুনে অবাক হয়ে গেল। যে অটো চালিয়ে সে কবিতাকে পড়ালেখা শিখিয়েছিল এবং ইন্সপেক্টর বানিয়েছিল, আজ সেটাই তার রুজি রোজগার কেড়ে নিচ্ছে। কবিতা এক হাবিলদারকে বলল, একে এখান থেকে বের করে দাও এবং ওর অটো বাজেয়াপ্ত করো। যদি ওর অটোর দরকার হয় তাহলে কাল কোর্ট থেকে সারিয়ে নেবে। শাহবাজের চোখে জল এসে গেল। সে হতাশ হয়ে ভারী পদক্ষেপে বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে পৌঁছে শাহবাজ তার বৃদ্ধ মাকে সব কথা খুলে বলল, মা, কবিতা এতটাই বদলে গেছে যে সে আমাকে চিনতেও অস্বীকার করেছে। যে অটো চালিয়ে আমি তাকে ডিএসপি বানিয়েছিলাম, আজ সে সেটাই বাজেয়াপ্ত করেছে। মা দুঃখ করে বলল, বাপ, তোমার মনে আছে বিয়ের কয়েকদিন পর যখন কবিতা বলেছিল যে সে পড়তে চায় এবং আমাদের তার খরচ বহন করতে হবে, তখন সে আমাদের সাথে জোর করেছিল। আমরা অনেক কষ্ট সত্ত্বেও তাকে পড়িয়েছি, কিন্তু আজ সে আমাদের ভুলে গেছে। শাহবাজের 6 বছরের ছেলে তার দাদির সাথেই বেশিরভাগ সময় কাটাতো, কারণ তার মা সবসময় কাজে ব্যস্ত থাকত। সে তার মা থেকে দূরেই থাকত এবং প্রায়ই দাদির সাথে খেলতো ও ঘুমাতো। কবিতাকে একটি সরকারি কোয়ার্টার দেওয়া হয়েছিল, তাই সে সেখানেই থাকত এবং অনেক টাকা রোজগার করত। পরের দিন কবিতা অপেক্ষা করতে থাকলো যে শাহবাজ আসবে এবং অটো ছাড়ানোর জন্য কোর্টের কাগজপত্র নিয়ে আসবে, কিন্তু শাহবাজ এলো না। কবিতা রেগে গিয়ে সোজা তার স্বামী শাহবাজের বাড়িতে পৌঁছালো। সেখানে সে দেখল শাহবাজ তার মায়ের চুলে তেল মালিশ করছে এবং তার ছেলে কাছে খেলা করছে। কারোরই ছেলের দিকে কোনো মনোযোগ ছিল না, কিন্তু ছেলেটি খুশি ছিল এবং মজা করে খেলছিল। কবিতা রেগে গিয়ে বলল, তুমি এখানে আরামে বসে আছো আর অটো চালাতে আসোনি? শাহবাজ কিছু বলল না, চুপচাপ বসে থাকল। তার চোখে এক অদ্ভুত বিষণ্ণতা ছিল, যেন সে সব কিছু হারিয়ে ফেলেছে। কবিতা তার স্বামী এবং শাশুড়ির ওপর রাগ করতে শুরু করলো এবং বলল, তোমরা বাচ্চাও সামলাতে পারো না? এভাবে কি বাচ্চাকে সামলানো হয়? যদি ওর কিছু হয়ে যেত তাহলে কে দায়ী থাকতো? শাহবাজ কবিতার দিকে তাকালো এবং শান্ত স্বরে বলল, তুমি কি বলছো? বাচ্চাকে সামলাতে পারি না? এই ছেলে জন্ম থেকে এখন পর্যন্ত মাই লালন পালন করেছে। তিনি খুব ভালো করেই জানেন কিভাবে বাচ্চার যত্ন নিতে হয়। এই বিষয়ে তোমার কিছু না বলাই ভালো। শাহবাজের কথা শুনে কবিতার আগে ফেটে পড়ল এবং বলল, তুমি অটো নিতে কেন আসোনি? আমি সব ব্যবস্থা করে রেখেছিলাম, তবুও তুমি সময় মতো সেখানে পৌঁছাওনি। শাহবাজ একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, যদি তোমার এতই চিন্তা ছিল তাহলে সেদিন থানাতেই বলে দিতে যে আমার অটো বাজেয়াপ্ত করা না হয়। তুমি তো একজন বড় অফিসার, সত্যিটা জানতে পারতে, কিন্তু সম্ভবত তোমার মনে হয়েছিল যে আমি তোমার পোশাকের সুযোগ নিতে চাইছি, যদিও আমি কোনো ভুল করিনি। কবিতা চিৎকার করে বলল, তোমরা অশিক্ষিত মানুষ, ডিউটি কিভাবে করতে হয় তা কি জানো? তোমরা ঠিকমতো বাচ্চার যত্নও নিতে পারো না। এই কথা বলে সে তার ছেলের হাত ধরল এবং তাকে ঘরে নিয়ে গেল। সেখানে সে তার ছেলের সব কাপড় এবং জিনিসপত্র গুছিয়ে নিয়ে রাগের সাথে বলল, আমি তোমার মতো অশিক্ষিত মানুষের সাথে থাকতে চাই না, আর কতকাল আমি তোমাদের বাজে কথা শুনব? শাহবাজ শান্ত স্বরে বলল, যদি তোমার তাই মনে হয় তাহলে তাই করো। কিন্তু তাদের 6 বছরের ছেলে কাঁদতে শুরু করলো এবং দাদির দিকে ইশারা করে বলল, আমি মায়ের সাথে যেতে চাই না, আমি বাবা এবং দাদির সাথেই থাকব। ছেলের কথা শুনেও কবিতা থামল না। সে ছেলের হাত টেনে তাকে জোর করে নিজের সরকারি কোয়ার্টারে নিয়ে গেল। যখন এই কথা কবিতার বাবা মা জানতে পারলেন, তখন তারা তাকে খুব বকাবকি করলেন।
কিন্তু কবিতা তার পোশাকের অহংকারে বলল, আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই। তার এই কথায় তার বাবা মা খুব দুঃখ পেলেন এবং তার সাথে কথা বলা বন্ধ করে দিলেন। তার ভাইও তাকে বোঝানোর চেষ্টা করত, কিন্তু সে তাকেও খারাপ কথা শোনাতো। ধীরে ধীরে কবিতা সবার থেকে দূরে সরে গেল। কটুতা তার ছেলের দেখাশোনার জন্য একজন পরিচারিকা রেখেছিল। একদিন দুপুরে সেই পরিচারিকা ছেলেটিকে নিয়ে বাজারে গিয়েছিল। ঠিক সেই সময় শাহবাজের মাও সেখানে কিছু কেনাকাটা করতে এসেছিলেন। ছেলেটি তার দাদিকে দেখতে পেয়ে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল। তার চোখে জল ছিল। কাঁদতে কাঁদতে সে বলল, দাদি, আমি তোমার সাথেই থাকতে চাই। আমি মায়ের কাছে যেতে চাই না। মা একজন খারাপ আঙ্কেলের সাথে থাকে এবং তারা দুজন আমাকে মারধরও করে। দাদি ঘাবড়ে গিয়ে বলল, বাপ, তুমি কি বলছো? তোমার মা কোন খারাপ আঙ্কেলের সাথে থাকে? ছেলেটি উত্তর দিল, মায়ের বাড়িতে রোজ একজন আঙ্কেল আসে। কখনো কখনো ছুটির দিনে সারা দিন থাকে এবং রোজ সন্ধ্যায় আসে। যদি আমি না ঘুমাই তাহলে মা এবং সেই আঙ্কেল আমাকে মারধর করে। তাই আমি এখন ঘুমের ভান করি। যখন তারা দুজন একসাথে থাকে তখন তারা ঘন্টার পর ঘন্টা কথা বলে এবং জোরে জোরে হাসে। আমার এসব দেখে খুব খারাপ লাগে। দাদি, আমি এখন মায়ের কাছে থাকতে চাই না। এর মধ্যেই পরিচারিকা ছেলেটিকে খুঁজতে খুঁজতে সেখানে চলে এলো। সে দেখল যে ছেলেটি তার দাদিকে জড়িয়ে আছে। সে তাড়াতাড়ি ছেলেটির হাত ধরে টানতে শুরু করলো, কিন্তু ছেলেটি কাঁদতে কাঁদতে বলল, আমি মায়ের কাছে যেতে চাই না। আমি বাবা এবং দাদির সাথেই থাকতে চাই। দাদি পরিচারিকাকে বলল, কোনো সমস্যা নেই, তুমি আরামে নিজের জিনিস কেনাকাটা করো, ততক্ষণ আমি বাচ্চাটির সাথে বসে আছি। দাদির মন চাইছিল যে সে তার নাতিকে নিজের সাথে নিয়ে যায়, কিন্তু সে বাধ্য ছিল। পরিচারিকা স্পষ্ট করে জানিয়েছিল যে এই ছেলে যেন তাদের কাছে না যায়। দাদি তার নাতিকে বোঝালেন, বাপ, এখন তোমাকে মায়ের কাছেই থাকতে হবে, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আসব এবং তোমাকে আমাদের সাথে নিয়ে যাব। এই কথা বলে সে ছেলেটিকে বুঝিয়ে পরিচারিকার সাথে পাঠিয়ে দিলেন এবং নিজে বাড়ি ফিরে এলেন। দাদির মাথায় বারবার সেই কথাগুলো ঘুরছিল যা তার নাতি তাকে বলেছিল। তার মন অস্থির ছিল যে তার ছেলের স্ত্রী এমন ভুল কাজ করছে। সেই কথা ছেলেকে জানাতে চাইছিল না, কিন্তু শেষ পর্যন্ত বাধ্য হয়ে তাকে সব কিছু বলতে হলো। দাদি শাহবাজকে সব কিছু বলে দিলেন এবং বললেন, আজ বাজারে নাতির সাথে দেখা হয়েছিল। সে বলল যে বাড়িতে একজন অপরিচিত আঙ্কেল আসে যে তাকে বকাবকি এবং মারধরও করে। এই কথা শুনে শাহবাজ চমকে উঠল। সে ঠিক করল যে সে নিজেই গিয়ে দেখবে যে আসলে সত্যিটা কি। এক ছুটির দিনে শাহবাজ তার মাকে কবিতার সরকারি কোয়ার্টারে পৌঁছালো। সে দরজার ঘণ্টা বাজল। ভেতর থেকে কবিতা ঘুমের মধ্যেই দরজা খুলল এবং তাকে দেখে ঘাবড়ে গেল। কবিতা রেগে জিজ্ঞাসা করল, তোমরা এখানে কি করছো? শাহবাজের মা বললেন, আমরা আমাদের ছেলে এবং নাতির সাথে দেখা করতে এসেছি, এতে ভুল কি আছে? কবিতা তাদের কথা শুনে চুপ হয়ে গেল। শাহবাজ কিছু না বলে ঘরের ভেতরে চলে গেল। সেখানকার দৃশ্য দেখে তার মাথায় রক্ত উঠে গেল। ঘরের বিছানায় একজন যুবক শুয়েছিল এবং তাদের ছেলে কাছেই ঘুমিয়েছিল। এই দেখে শাহবাজের খুব রাগ হলো। সে রাগের মাথায় কবিতাকে একটি জোরদার চড় মারল। কবিতার গালে চড় পড়তেই সেই লোকটি সাথে সাথে উঠে বসল এবং রেগে বলল, কে এই বেয়াদব যে তোমাকে মারছে? কবিতা সেই লোকটির দিকে তাকিয়ে বলল, এই তো আমার অকেজো অশিক্ষিত স্বামী। শাহবাজ এ কথা শুনে আরও বেশি রেগে গেল। রাগের ছোটে তার শরীর কাঁপতে লাগল, কিন্তু তার মা তাকে শান্ত করলেন এবং বললেন, বাপ, ধৈর্য রাখো। শাহবাজ তার ছেলেকে কোলে তুলে নিল এবং বলল, তাহলে এই কারণেই তুমি এখানে থাকছিলে? আসলে সেই যুবক আর কেউ নয়, বরং কবিতার একজন সিনিয়র ছিল, যার সাথে তার ট্রেনিংয়ের সময় থেকে অবৈধ সম্পর্ক ছিল। এখন যখন সব কিছু প্রকাশ হয়ে গেছে, তখন কবিতা স্পষ্ট করে বলল, ভালোই হলো যে তোমরা নিজে এসে দেখে গেলে। এখন আমি তোমাদের মতো অশিক্ষিত মানুষের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। আজকের পর থেকে আমার চেহারা দেখবে না। শাহবাজ তার ছেলেকে নিয়ে চলে যেতে লাগলো। তার মাও চুপচাপ সেখান থেকে বেরিয়ে যেতে লাগলেন। ঠিক তখনই কবিতা শাহবাজকে থামিয়ে বলল, যাওয়ার আগে এটাও করে যাও, আমি আগেই ডিভোর্সের কাগজ তৈরি করে রেখেছি, এতে স্বাক্ষর করে যাও। শাহবাজ কিছু না বলে ডিভোর্সের কাগজে স্বাক্ষর করে দিল এবং ছেলেকে নিয়ে সেখান থেকে চলে গেল। এখন শাহবাজ তার বাড়ির একটি ঘরে বসেছিল।
তার মাও কাছেই বসে ভাবছিলেন যে কিভাবে তার ছেলের জীবনকে আবার স্বাভাবিক করা যায়। তখনই শাহবাজের মা একটি পুরনো বাক্স খুললেন এবং তাতে কিছু খুঁজতে লাগলেন। হঠাৎ তিনি একটি কাগজ পেলেন। এটি ছিল একটি জমির দলিল। মা শাহবাজকে সেই কাগজটি দেখিয়ে বললেন, বাপ, দেখো এটা কি? শাহবাজ মনোযোগ সহকারে পড়ল এবং জানতে পারল যে সেই জমির মূল্য কোটি কোটি টাকা ছিল। এরপর শাহবাজ সেই জমি বিক্রি করে দিল এবং কোটি কোটি টাকা পেল। এখন তাদের কাছে টাকা ছিল, তারা একটি সুন্দর বাড়ি তৈরি করল। শাহবাজ পড়ালেখায় খুব ভালো ছিল, কিন্তু তার স্ত্রীর পড়ালেখার জন্য সে নিজের পড়ালেখা ছেড়ে দিয়েছিল। এখন সে সিদ্ধান্ত নিল যে সে তার পড়ালেখা সম্পূর্ণ করবে এবং একটি ভালো জায়গায় পৌঁছাবে। এরপর শাহবাজ আবার পড়ালেখা শুরু করল এবং নিজের ভবিষ্যৎকে নতুন দিশা দেওয়ার সংকল্প নিল। এখন শাহবাজের মা বাড়িতে আচার এবং পাঁপড় তৈরির একটি ছোট ব্যবসা শুরু করলেন। কবিতার সেই পরিচারিকাও শাহবাজের মাকে সাহায্য করতে চলে আসে। ধীরে ধীরে সবাই মিলে পরিশ্রম করতে থাকে এবং তাদের ব্যবসা ভালো চলতে শুরু করে। তাদের কাছে টাকা আসতে থাকে এবং এখন শাহবাজের টাকার কোনো অভাব ছিল না। সে তার পড়ালেখায় মনোযোগ দিল। কিছুদিন পর, প্রায় 2 বছর পর, শাহবাজ এসপি পদে নির্বাচিত হয়। এসপি হওয়ার পর শাহবাজের নাম মিডিয়ায় ছড়িয়ে পড়ল। লোকেরা তাকে অটোওয়ালা এসপি বলে ডাকতে শুরু করল। তার সাক্ষাৎকার নেওয়ার জন্য অনেকে তাদের বাড়িতে আসতে লাগলো। শাহবাজ তার ডিউটি করার জন্য সেই এলাকাতেই পোস্টিং করাল যেখানে তার স্ত্রী কবিতার পোস্টিং ছিল। কিন্তু কবিতা তার সিনিয়র অফিসারের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছিল। সেই অফিসার কবিতার একটি ভিডিও বানিয়ে রেখেছিল যেখানে সে ঘুষ নিচ্ছিল। সে সেই ভিডিও বারবার দেখিয়ে তাকে হুমকি দিত এবং বিরক্ত করত। কবিতা তার ভুল বুঝতে পারল, কিন্তু সে কিছুই করতে পারছিল না, কারণ সে শাহবাজকে ডিভোর্স দিয়ে দিয়েছিল। সময় যেতে যেতে কবিতার অবস্থা আরও খারাপ হতে লাগল। সে জানত যে তার প্রেমিক ইতিমধ্যেই বিবাহিত ছিল এবং তার 2টি বাচ্চা ছিল। একদিন সে সেই লোকটিকেই প্রশ্ন জিজ্ঞাসা করলে সে তাকে হুমকি দিল, যদি তুমি আমাকে কিছু বলো তাহলে আমি তোমার ভিডিও সবাইকে দেখিয়ে দেব এবং তোমার চাকরিও চলে যাবে। এই ভয়ে কবিতা চুপচাপ তার জীবন কাটাতে লাগলো। সে খাওয়া দাওয়া ছেড়ে দিল, ভালো কাপড় পরা বন্ধ করে দিল এবং সেই লোকটি তাকে ফোনও রাখতে নিষেধ করে দিয়েছিল। একদিন যখন এসপি সাহেবের সংবর্ধনার জন্য একটি পার্টি রাখা হয়েছিল এবং সেই পার্টিতে কবিতাকে উপস্থিত থাকতে হয়েছিল, সে যখন পার্টিতে যোগ দিল তখন তাকে মঞ্চে ডাকা হলো এবং কিছু কথা বলার জন্য বলা হলো। যেই সে মঞ্চে উঠল তার মাথা ঘুরে গেল এবং সে অজ্ঞান হয়ে পড়ে গেল। কবিতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। শাহবাজ, যে এখন এসপি ছিল, সে দেখল যে সেই কবিতাই যে আগে অহংকারে থাকতো আজ খুব দুর্বল হয়ে গেছে। সে এখন ঠিকমতো খেতেও পারছিল না। হাসপাতালে ডাক্তার বললেন যে কবিতার অবস্থা দুর্বলতার কারণে খারাপ হয়েছে। এই কথা শুনে শাহবাজ খুব অবাক হলো। সে ভাবতে লাগলো, একজন ইন্সপেক্টরের এমন দুর্বলতা কিভাবে হতে পারে। কিছুদিন পর কবিতা ভাবতে লাগলো যে সে কোনোদিন শাহবাজের সাথে দেখা করবে এবং তাকে সব সত্যি কথা বলবে। তখনই একদিন যখন কবিতা বাজারে যাচ্ছিল, তার শাশুড়ির সাথে দেখা হলো। সে হঠাৎ তার শাশুড়ির সামনে এসে দাঁড়ালো এবং বলল, মাজি, আপনি কেমন আছেন? শাশুড়ি চশমা পরেননি এবং তাকে চিনতে পারলেন না। তিনি বললেন, তুমি কে এবং আমাকে মাজি কেন বলছো? তখন কবিতা বলল, মাজি, আমি কবিতা, আপনি কি আমাকে চিনতে পারছেন না? কবিতার শাশুড়ি তার চেহারা চিনতে পারলেন না, কারণ তার অবস্থা খুব বদলে গিয়েছিল। শাশুড়ি বললেন, তুমি আমার ছেলেকে ত্যাগ করেছ, আমার তোমাকে কোনো প্রয়োজন নেই। এখন শাহবাজের মায়ের ব্যবসা ভালো চলছিল এবং তিনি বাজারে জিনিসপত্র কিনতে এসেছিলেন। তিনি কবিতাকে চিনতে পেরেও অস্বীকার করলেন এবং বললেন, আমার তোমার সাথে কোনো কথা নেই। কবিতা কাকুতি মিনতি করে বলল, মাজি, আমাকে ক্ষমা করে দিন, আমার খুব বড় ভুল হয়ে গিয়েছিল। দয়া করে শাহবাজকে বলুন আমাকে ক্ষমা করে দিতে এবং আমাকে আবার গ্রহণ করতে। এরপর কবিতার শাশুড়ি বললেন, বেটি, তুমি যা করেছ তার ফল তোমাকে ভোগ করতে হবে। এই কথা বলে তিনি তাকে দূরে সরিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে গেলেন। কিছুদিন পর কবিতা খুব দুঃখী হয়ে গেল।
সে একদিন সেই লোকটির কাছে গেল যার সাথে সে জড়িয়েছিল এবং বলল, তুমি এই ভিডিও ভাইরাল করে দাও বা আমার জীবন নিয়ে নাও, আমি এখন তোমার কাছে থাকতে পারি না। এই কথা বলে সে সেখান থেকে পালিয়ে শাহবাজের বাড়িতে এসে দরজা কড়া নাড়ল। যখন শাহবাজ দরজা খুলল তখন সে দেখল যে কবিতা খুব খারাপ অবস্থায় দাঁড়িয়ে আছে। সে জিজ্ঞাসা করল, কে তুমি, কি চাই? কবিতা বলল, শাহবাজ, আমি তোমার স্ত্রী। শাহবাজ বলল, আমি তোমাকে আগেই ডিভোর্স দিয়ে দিয়েছি এবং এখন আমার তোমার সাথে কোনো সম্পর্ক নেই। যদি তুমি আজ থেকে এখানে আসো তাহলে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করব। এই কথা বলে শাহবাজ দরজা বন্ধ করে দিল। কবিতার চোখ থেকে জল পড়ছিল এবং সে জোরে জোরে কাঁদতে লাগলো। শাহবাজের মা এইসব শুনছিলেন, কিন্তু তিনি কিছু বললেন না, কারণ তিনি আগেই জানতেন যে কবিতা শাহবাজের সাথে খুব ভুল করেছে। কবিতা বাইরে যেতে লাগলো। তখনই সে জানতে পারল যে সেই লোকটি যে ভিডিওটি তৈরি করেছিল তা ভাইরাল হয়ে গেছে। এই কারণে তার চাকরি চলে গেছে। এখন সে খুব হতাশ হয়ে পড়ল এবং তার ভাইকে ফোন করল, কিন্তু তার ভাইও তাকে ঘৃণা করত, কারণ কবিতার কারণেই তার বাবা মায়ের মৃত্যু হয়েছিল এবং তার ভাই সিদ্ধান্ত নিয়েছিল যে সে এখন তার বোনের সাথে কোনো সম্পর্ক রাখবে না। এখন তার ভাইও তাকে সাহায্য করে না। সেই লোকটি যার সাথে কবিতার সম্পর্ক ছিল সে কবিতার সাথে যতক্ষণ খুশি খেলা করেছে এবং তারপর ভিডিওটি ভাইরাল করে দিয়েছে। এখন কবিতার চাকরিও চলে গিয়েছিল এবং সে পাগলের মতো এখানে সেখানে ঘুরতে লাগলো। কিছুদিনের মধ্যে তার এতটাই শরীর খারাপ হয়ে গেল যে একদিন তার মৃত্যু হয়। বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় যে ভুল সম্পর্ক এবং ভুল সিদ্ধান্ত মানুষের জীবন নষ্ট করে দিতে পারে। যদি কবিতা অবৈধ প্রেমের সম্পর্কে না জড়াতো তাহলে তার জীবন ভিন্ন হতো। আপনারা কবিতা এবং শাহবাজ সম্পর্কে কী ভাবেন তা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন এবং অন্যদের সাথেও শেয়ার করুন। এই গল্পগুলোর উদ্দেশ্য হলো সবাইকে শিক্ষা দেওয়া, যাতে আমরা আমাদের জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারি। আমরা ভবিষ্যতে এই ধরনের গল্প আনতে থাকব। ধন্যবাদ।